প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এ অধ্যায় থেকে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক এবং এই পাঠ পরবর্তী শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আমি গত ক্লাসে তাপমাত্রা এগুলোর সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল এদের সম্পর্ক এগুলো সম্পর্কে জানব এবং তাপের যে প্রসারণ হয়ে থাকে, তাপে বিভিন্ন পদার্থের প্রসারণ হয়ে থাকে সে সম্পর্কে আমরা আজকে জানব। তো প্রিয় শিক্ষার্থী, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের এই সম্পর্ক, এক্ষেত্রে সেলসিয়াসটার কথা আমি গত ক্লাসে বলেছিলাম, তারপরেও আবার একটু হালকা করে বলে নিচ্ছি যে সেলসিয়াস কতটুকু কোনটা এবং ফারেনহাইট। তো সেলসিয়াসটা আমরা আসলে বিজ্ঞানীরা যে এই স্কেলটা বিজ্ঞানী এই সেলসিয়াস স্কেলটা আবিষ্কার করেছেন, সেই জন্য তার নাম অনুসারেই কিন্তু সেলসিয়াস স্কেল। এবং ফারেনহাইটের বেলাও একই, বিজ্ঞানী ফারেনহাইট এই নামটা মানে এই তাপের পার্থক্যটা আবিষ্কার করেছেন, সেই জন্য এটা ওই বিজ্ঞানীর ফারেনহাইটের নাম অনুসারে ফারেনহাইট স্কেল। এখন এই যে সেলসিয়াস স্কেল, সেটা হচ্ছে দেখা গেছে এই স্কেলের মধ্যে নিম্ন স্থিরাঙ্ককে 0 ডিগ্রি ধরতে হবে। নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক আমি এটা যদিও গত ক্লাসে বলেছিলাম 0 ডিগ্রি। নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে 100 ডিগ্রি ধরে এদের ধরা হয় এবং এদের মধ্যবর্তী ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়, আর প্রত্যেকটা ভাগকেই 1 ডিগ্রি সেলসিয়াস বলা হয়। এবং ফারেনহাইটের বেলাও একটু ভিন্ন আছে, যেমন নিম্ন স্থিরাঙ্ক হবে ফারেনহাইটের বেলায় নিম্ন স্থিরাঙ্ক হবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 212 ডিগ্রি। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 212 ডিগ্রি সেলসিয়াস এবং এদের প্রত্যেকটাকে মধ্যবর্তী ব্যবধানটাকে 180 ভাগে ভাগ করা হয়, আর প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়ে থাকে। তো বিজ্ঞানী আচ্ছা, এখন বলা হয়ে থাকে যে যদি কারো জ্বর হয় তাহলে সেক্ষেত্রে আমরা জ্বরটা যে পরিমাপ করি সেখানে 101 ডিগ্রি হয়ে থাকে। এখানে 101 ডিগ্রিটা আসলে কিভাবে হয়ে থাকে? আর 101 ডিগ্রিটা মূলত ফারেনহাইটেই আসে, অর্থাৎ এখানে 32 এবং 212 এর মধ্যে 180 ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই প্রত্যেকটা ভাগকে ডিগ্রি ফারেনহাইট স্কেলে নির্ণয় করা হয়ে থাকে। এখন সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটার সম্পর্ক, সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্ক, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানা থাকলে ফারেনহাইট স্কেলে কিভাবে রূপান্তর করা হয় সেটা, আবার উল্টাটাও করা যায়, ফারেনহাইট জানা থাকলে কিভাবে সেলসিয়াস স্কেলে নির্ণয় করা হয়ে থাকে। সেক্ষেত্রে সমীকরণটি হবে C/5 = F -32/9। এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, অবশ্য দেখা গেছে যে একজন ক্রিকেট খেলোয়াড় যদি অস্ট্রেলিয়ায় খেলতে যেয়ে অসুস্থ পড়ে, সেখানে তার গায়ের তাপমাত্রা মেপে বলল যে 38 ডিগ্রি সেলসিয়াস। 38 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত হবে? অর্থাৎ আমার এখানে 38 ডিগ্রি সেলসিয়াস স্কেলেরটা জানা আছে, এখন ফারেনহাইট স্কেলেরটা আমার নির্ণয় করতে গেলে কি করতে হবে? তাহলে এখানে সি হচ্ছে 38, এখানকার সি অর্থাৎ সেলসিয়াস স্কেলে আমার 38 জানা আছে। সেই ক্ষেত্রে আমার যদি ফারেনহাইট স্কেলে বের করতে যাই তখন আমার কি হবে? তাহলে এখানে আমি যদি এটা ফারেনহাইট স্কেলে বের করতে যাই তাহলে দেখি কি আসে। তাহলে সি হবে
38টা আমি ইংলিশে লিখি, যেহেতু আমার এখানে সবগুলো ইংলিশে লেখা আছে। 38/5 = F minus 32/9। এখন বা 5 × F minus 32 = 9/38 বা F 32 এখন আমার এখানে হিসাব করলে দেখা যায় এই অংশটা গুণ করলে হচ্ছে আচ্ছা, এই অংশ গুণের সংখ্যাটা আমি বসিয়ে দিচ্ছি, 342 হবে। তোমরা একটু গুণ করে দেখো ঠিক আছে না? এটা হবে এই দুইটা, অর্থাৎ 9 × 38 গুণ করলে 342 আসে। তো এখানে এটাকে ভাগ করলে কত আসবে? 342কে 5 দ্বারা ভাগ করলে আসবে 68.4, 68.4। আর এটা যখন ওই পাশে যাবে 32 প্লাস হয়ে যাবে, অর্থাৎ F কত আসবে? F আসবে 4 ডিগ্রি ফারেনহাইট। এখানে ফারেনহাইটে আসবে 100.4 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের দেখা যাচ্ছে কি না, ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের শরীরের তাপমাত্রা 100.4 ডিগ্রি সেলসিয়াস হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমীকরণটা যদি আমার জানা থাকে, অর্থাৎ C/5 = F minus 32/9, এই সমীকরণটা যদি জানা থাকে তাহলে আমার এখানে ফারেনহাইট জানা থাকলে সেলসিয়াস বের করা যাবে, সেলসিয়াস জানা থাকলে ফারেনহাইট বের করা যাবে। যেহেতু আমি এটা কিভাবে বের করেছি, এখানে আমার সেলসিয়াস জানা আছে 38 ডিগ্রি সেলসিয়াস, সেই অনুপাতে আমার ফারেনহাইট আসছে 100.4 ডিগ্রি ফারেনহাইট। তো এরপরে হচ্ছে এখন বলেছিলাম তাপের প্রভাবে পদার্থের প্রসারণ। তাপের প্রভাবে পদার্থের প্রসারণ। তাপের প্রভাবে পদার্থের প্রসারণ, এখানে তাপ প্রয়োগের ফলে পদার্থ প্রসারিত হয় কিনা সেজন্য একটা পরীক্ষামূলক প্রমাণ আছে। এখানে প্রয়োজনীয় উপকরণ হিসেবে বলা হয়েছে পিতলের তৈরি বল, রিং, আগুন এবং স্ট্যান্ড। তাহলে এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে যদি আমি একটা পিতলের বল একটা সুতার সাহায্যে বেঁধে দিই, তাহলে কি হতে পারে? এখানে আরেকটা আচ্ছা, এখানে সুতার সাহায্যে আমার একটা বল, এটা একটা বল আঁকলাম এবং এখানে একটা রিং দেওয়া থাকবে। এই রিংটাকে এমন পরিমাপে যে বেশি বড় হবে না, অর্থাৎ বলটা ইজিলিভাবে ভিতরে প্রবেশ করতে পারে। তো এরকম একটা ছবি থাকতে পারে। তো সেখানে দেখা গেছে যে আমি একটা স্ট্যান্ড নিলাম, আগুন, তারপরে হচ্ছে সুতা দিয়ে বল এবং একটা রিং। এটা দিয়ে আমি পরীক্ষাটা এমনভাবে করব যে আমি সুতা দিয়ে রিংয়ের ভিতর দিয়ে বলটাকে ইজিলি আমি ওঠাতে নামাতে পারতেছি। কিন্তু পরবর্তীতে এখন আমি তাপ দিব বলটাকে, তাপ দেওয়ার পর সুতার সাহায্যে সে বলটাকে একটু সাবধানে বেঁধে তারপরে সেই সুতার সাহায্যে বলটাকে আমি রিংয়ের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করব। কিন্তু দেখা যাবে যে বলটা রিংয়ের মধ্যে আটকে গেছে, অর্থাৎ তাপের ফলে কঠিন পদার্থটা একটু প্রসারিত হয়ে গেছে, বিদায় এই রিংটা আর রিংয়ের ভিতর দিয়ে আর বলটা নেওয়া সম্ভব হচ্ছে না।
তাহলে কি বোঝা গেল যে গরম করার ফলে পিতলের বলটি রিংয়ের ভিতর ঢুকছে না, কারণ বলটা কিছুটা বড় হয়েছে, অর্থাৎ পদার্থের প্রসারণ হয়েছে, তাই বলটা কিছু বড় হয়ে গেছে। আর এক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ প্রসারিত হয়, অর্থাৎ বলটা বড় হয়েছে বিদায় রিংয়ের ভিতর দিয়ে সহজে প্রবেশ করতে পারলো না। তাই সর্বশেষ সিদ্ধান্ত নিতে পারি কঠিন পদার্থের মধ্যে তাপ প্রয়োগে সাধারণত ধাতব পদার্থ বেশি পরিমাণে প্রসারিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, দৈনন্দিন জীবনে কঠিন পদার্থের প্রসারণের প্রভাব, এক্ষেত্রে আমরা অনেক ধরনের প্রভাব দেখতে পারি, যেমন কাচের বোতলের বা শিশির মুখটি খোলা যদি না যায় তখন মুখটি একটু গরম করা হয়। কাচের বোতলের মুখটা তো হচ্ছে ধাতব পদার্থের তৈরি থাকে, সেটা যদি আমরা একটু গরম করি তাহলে আমরা ইজিলি খুলতে পারি। এই ধরনের আরও অনেক পরীক্ষা আছে, তো সেগুলো আমরা একটু পড়ে নিব। আর এরপরে হচ্ছে আর্দ্রতা ও বায়ুচাপের উপর কিন্তু তাপমাত্রার প্রভাব আছে, যেমন জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা, তাপমাত্রা, এগুলো হচ্ছে ভূপৃষ্ঠের পানি বাষ্প হয়ে বায়ুতে মিশে। সবসময় বায়ুতে কিছু পরিমাণ জলীয় বাষ্প থাকে, আর এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটিকে বায়ুর আর্দ্রতা হিসেবে প্রকাশ করা হয়। বায়ুতে বেশি জলীয় বাষ্প থাকলে বায়ুর আর্দ্রতা বেশি হয়, আর কম থাকলে কম হয়। তো এইভাবে দেখা গেছে বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে মেঘ হয়, এবং মেঘ যখন বাতাসে আর বেশি থাকতে পারে না, সেটা বৃষ্টিরূপে মাটিতে পতিত হয়। এরপরে আমরা দেখব তাপ সঞ্চালন। প্রিয় শিক্ষার্থী, তাপ সঞ্চালন কি? তাপ সঞ্চালন হচ্ছে তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে পরিবাহিত হওয়া, ফলে কিছুটা ওই অঞ্চলের তাপের পরিবর্তন হয়। আর এই যে তাপের এই স্থান পরিবর্তন, এটাকেই বলা হয় তাপ সঞ্চালন। তো প্রিয় শিক্ষার্থী, তাপ সঞ্চালন কয় ধরনের হতে পারে? তাপ সঞ্চালন হচ্ছে 3 ধরনের। তাপ সঞ্চালন হচ্ছে 3 উপায়ে হয়ে থাকে। একটা হচ্ছে পরিবহন, পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। তো এখানে পরিবহন, পরিচলন ও বিকিরণ। তাপ পরিবহন কোনটা? তাপ পরিবহন হচ্ছে আমরা যদি কোনো একটা গরম দুধের পাতিলে হোক অথবা ডালের পাতিলে হোক একটা স্টিলের চামচ ডুবাই, অথবা রান্না করার ক্ষেত্রে দেখা গেছে আমরা খুন্তি দিয়ে, সেটা হচ্ছে দস্তার অথবা স্টিলের খুন্তি দিয়ে যখন নাড়াচাড়া করতে থাকি, তখন আমরা এক প্রান্তে ধরে নাড়াচাড়া করতে থাকি, তখন সে আমাদের হাতের অংশটা কিন্তু ওই গরম পাতিলে অথবা গরম ডাল দুধের মধ্যে ছিল না, তারপরও এখানে কিন্তু অনেকটা গরম অনুভূত হয়। তো সেক্ষেত্রে এই গরমটা কোথা থেকে আসে? প্রিয় শিক্ষার্থী, আমরা যে স্টিলের দণ্ড অথবা চামচ, সেটার একটা প্রান্ত যখন গরম পাতিলে ডুবানো হয়, সেখান থেকে তাপ কঠিন মাধ্যমে খুব দ্রুত পরিবাহিত হয়ে, অর্থাৎ পরিবহন পদ্ধতিতে দ্রুত অন্য প্রান্তে, অর্থাৎ ঠান্ডা অঞ্চল যেখানে আছে সেখানে পরিবাহিত হয়। সেই জন্য আমরা যে প্রান্ত হাত দিয়ে ধরে রাখি সেখানেও কিন্তু অনেকটাই গরম অনুভূত হয়ে থাকে, অর্থাৎ তুলনামূলকভাবে কম হলেও কিন্তু অনেকটাই গরম অনুভূত হয়ে থাকে। তো এই যে তাপ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসা, সেটা কিন্তু অণুগুলোর স্থান পরিবর্তন ছাড়াই, অর্থাৎ অণুগুলোর ধাতব পদার্থের অণুগুলোর কম্পনের ফলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাপ সঞ্চালিত হয়ে থাকে। আর এই ধরনের সঞ্চালনকেই বলা হয় পরিবহন। পরিবহন শুধুমাত্র কঠিন পদার্থের মাধ্যমেই সম্ভব হয়ে থাকে। এখন আমি যদি পরিবহনের সংজ্ঞা বলতে যাই, তাহলে আমি কিভাবে বলতে পারি? পরিবহনের সংজ্ঞা বলতে গেলে বলা যায় যে
যে তাপ সঞ্চালন পদ্ধতিতে কঠিন পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তন ছাড়াই এক প্রান্ত থেকে তাপমাত্রা অন্য প্রান্তে সঞ্চালিত হয়ে থাকে, সেই পদ্ধতিকেই তাপ সঞ্চালনের সেই পদ্ধতিকেই বলা হয় পরিবহন। প্রিয় শিক্ষার্থী, আমার কি আরও বলতে হবে কি না? আমার মনে হয় আর বলার প্রয়োজন নাই। তো এরপরে হচ্ছে পরিচলন। পরিচলন হচ্ছে তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ এই প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়ে থাকে। যেমন একটা চুলার মধ্যে আমি পানি গরম করছি, একটা পাতিলের মধ্যে পানি গরম করছি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে পানির নিচের অংশ আস্তে আস্তে গরম হবে, গরম হয়ে হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। উপরের দিকে যখন উঠে আসবে তখনই দেখা যাবে যে পানিটা বাষ্প হয়ে বের হচ্ছে। অর্থাৎ যখন আমরা চুলার তাপ বাড়াতে যাব, নিচের ঠান্ডা অংশের পানিটা গরম হয়ে উপরের দিকে যাবে এবং উপরের ঠান্ডা পানিটা নিচের দিকে যাবে। অর্থাৎ গরম হওয়ার পরে পানির অংশটা হালকা হয়ে যায়, সেই হালকা অংশটা উপরে উঠে যায়, আর উপরের গরম পানিটা নিচের দিকে নেমে আসে। এভাবে সম্পূর্ণ পাতিলের পানি গরম হয়ে ফুটতে শুরু করে দেয়। তো এই যে চারপাশ থেকে যে এভাবে গরম হতে থাকে, অর্থাৎ নিচের অংশ থেকে উপরে হতে থাকে, এভাবে যে তরল পদার্থের কণাগুলো উত্তপ্ত হয়ে যায়, এটা হচ্ছে পরিচলন। অর্থাৎ এদের কিন্তু স্থান পরিবর্তন হয়, যেহেতু গরম পানিটা নিচে থেকে উপরে উঠে আসে এবং উপরের ঠান্ডা পানির অংশ নিচের দিকে নেমে যায়, এভাবেও সম্পূর্ণ পাতিলে পানি গরম হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অণুগুলোর স্থান পরিবর্তন হয় এবং পানিগুলো এক সময় বাষ্প হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পানির দেখা গেছে যে এদের পানি কণার স্থান পরিবর্তন হয়ে থাকে। সেই জন্যই বলা যায় যে তাপ সঞ্চালন পদ্ধতিতে পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তনের মাধ্যমে এক স্থান থেকে স্থান পরিবর্তনের মাধ্যমে তাপ সঞ্চালিত হয়ে থাকে, তাকে পরিচলন পদ্ধতি বলে। আমি আরেকবার বলছি যে তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে অণুগুলোর স্থান পরিবর্তনের ফলে এক স্থান থেকে তাপমাত্রা অন্য স্থানে পরিবাহিত হয়ে থাকে, সেই পদ্ধতির নাম হচ্ছে পরিচলন। এরপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিকিরণ। বিকিরণ মূলত হচ্ছে সূর্য হচ্ছে তাপের মূল উৎস। এই সূর্যের তাপ পৃথিবীতে আসে, এটা কিভাবে আসে? এটা হচ্ছে বায়ু মাধ্যমে, বিভিন্ন বায়ুস্তর ভেদ করে কিন্তু পৃথিবীতে আসে। তো এই যে সূর্যের তাপ পৃথিবীতে আসে, অর্থাৎ তাপ সঞ্চালিত হয়, এর কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ যে তাপ কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয়ে থাকে, সেটাকেই বলা হয় বিকিরণ। আমি আরেকটু গুছিয়ে বলছি। তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো জড় মাধ্যম ছাড়াই তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়ে থাকে, তাকে বিকিরণ পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তাপ সঞ্চালনের অংশ। এখন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পরিবহন তো যে কোনো কঠিন পদার্থের বেলায় হয়ে থাকে, আর পরিচলন হচ্ছে তরল পদার্থের বেলায়, এবং বিকিরণ হচ্ছে সূর্যের তাপ পৃথিবীতে যে আসে, সেটাই হচ্ছে বিকিরণ পদ্ধতিতে, অর্থাৎ কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হলে সেটাকেই বিকিরণ বলা হয়। তো এই ছিল আজকে তাপ সঞ্চালনের তিনটা ধাপ বা তিন ধরনের তাপ সঞ্চালন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমার এই অধ্যায়টা আমি আজকে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে, অবশ্যই ভালোভাবে প্রত্যেকটা লাইভ ক্লাস দেখবে এবং ক্লাসগুলো বোঝার চেষ্টা করবে। যদি না বুঝে থাকো, কোনো অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেটা দেখলে উপকৃত হব এবং পুনরায় সেটা আলোচনা করার চেষ্টা করব। আর আমাদের স্কুলের শিক্ষার্থী যারা আছে, অবশ্যই নাম, শ্রেণী, রোল তোমাদের কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে হবে।
তো আজকে এই পর্যন্তই। সবাই বাসায় থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং রুটিন করে পড়াশোনা করবে। যেহেতু এখন স্কুলে আসতে পারতেছো না, তোমাদের উপরে সম্পূর্ণ দায়িত্ব, তাই তোমাদেরকে নিজ দায়িত্ব থেকেই পড়াশোনা করতে হবে এবং পাশাপাশি লাইভ ক্লাস দেখেই তোমাদের পাঠ শেষ করতে হবে। সাথে যেহেতু বাসায় আছো, আব্বু আম্মুর কাজে সহযোগিতা করবে। তো আজকে এই পর্যন্তই, আমি আর কথা বাড়াচ্ছি না। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।